হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আবিদ মাহমুদ, নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী ছিলাম এবং তোমাদের এনডিসি এনথুজিয়াস্টের সাথে আমি আছি। তো আমরা মূলত নটরডেম অ্যাডমিশন এক্সাম যেটা হয় সেটারই 2013 সালের ফিজিক্স কোশ্চেনের সলভ নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। প্রথমেই বলে নিই, আমাদের সংগ্রহে যেসব প্রশ্ন নিয়ে আমরা সমাধান করছি সেগুলো যে 100% সঠিক, মানে প্রশ্নটা আসলে 100% সঠিক কিনা এটা নিয়ে আসলে অনেক ধরনের দ্বিমত থাকতেই পারে। কারণ অনেক বছর আগের প্রশ্ন এবং সরাসরি নটরডেম ভর্তি কলেজের প্রশ্ন আসলে পাওয়া যায় না। তো বিভিন্ন ধরনের গাইড, ডকুমেন্টেশন, ফেসবুক পোস্ট এবং ফেসবুক পোস্টের কমেন্ট, ওয়েবসাইট, এইগুলো থেকেই মোটামুটি আমরা প্রশ্নগুলো একত্র করার চেষ্টা করছি। এবং তার থেকেও বেশি দরকারি হচ্ছে যে প্রশ্ন কোন প্যাটার্নের আসে সেটা বোঝা এবং প্রশ্নগুলোর সঠিক সমাধান। অনেক সময় আমরা বিভিন্ন বই কিংবা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে প্রশ্নগুলো পেলেও আসলে যেহেতু টেকনিক্যাল কোশ্চেন, আসলে সেগুলোর সলিউশন গুলো ভুল দেওয়া থাকে। তো এই কারণেই আসলে আমার প্লে লিস্টটা বানানো, যেন আমরা সঠিক সলিউশন এবং ওই রিলেটেড যে কোনো প্রবলেম আসলে যেন পারতে পারি বা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তা আসলে বেশি কথা না শুরু করে আমরা শুরু করি। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটা যদি তোমরা লাইক না দিয়ে থাকো, অবশ্যই দিয়ে ফেলো এবং বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে ফেলো। তো আমাদের প্রথম যে কোশ্চেন এসেছে সেটা হচ্ছে, বলছে যে জুতা পায়ে কোনো মহিলার ভর 50 কেজি, জুতার তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার, জুতা সহ মহিলার ভর 50.5 কেজি হলে চাপ কত? খুবই সহজ প্রশ্ন। আমরা জানি চাপ ইজিক্যাল টু বল ভাগ আমাদের কার্যকরী ক্ষেত্রফল, অর্থাৎ সেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতে পারে কোনো তারের ক্ষেত্রে, অথবা যেখানেই আমরা বল প্রয়োগ না করছি কেন, ইন্টারাকশন পয়েন্টের যতটুকু আমার ক্ষেত্রফল থাকবে সেটাকে আমাকে ভাগ দিতে হবে। তাহলে চিন্তা করে, একটা মাটির উপরে একটা মানুষ কি করে, তার জুতা দিয়েই তো মূলত আসলে মাটিকে চাপ দেয়। তো এই একটা জুতা, এই একটা জুতা, তাহলে আমরা বুঝতে পারতেছি আমার জুতা হচ্ছে দুইটা, তাহলে আমার ক্ষেত্রফলকে ডাবল করতে হবে। তাহলে আসো আমরা প্রথমত আগে সূত্রটা লিখে ফেলি। আমরা জানি পি ইজিক্যাল টু আমাদের এফ ভাগ এ। এখন আমাদের বলছে কত পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, ওজন দেওয়া আছে। তাহলে আমরা, সরি, ভর দেওয়া আছে, তাহলে আমরা জানি ভর থেকে আমরা যদি ওজনে রূপান্তর করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কি পাবো, আমাদের এক্সাক্ট যে পরিমাণ বল সে মাটিতে প্রয়োগ করছে সেটা পাবো। তাহলে আমাদের ভর কত, 35.5, এটাকে ওজনে কনভার্ট করতে গেলে আমাকে জি অর্থাৎ 9.8 দ্বারা ভাগ মানে গুণ করতে হবে। এবং নিচে আমার থাকবে হচ্ছে ক্ষেত্রফল, কার্যকরী ক্ষেত্রফল। আমরা আবারও বলছি, কার্যকরী ক্ষেত্রফল হচ্ছে যেটা দিয়ে তুমি মাটিতে বল প্রয়োগ করতেছো, অর্থাৎ কোন একটা জায়গায় যেই পরিমাণ লম্ব ফোর্স তুমি প্রদান করতেছো সেইটার ক্ষেত্রফলকে আমাকে বিবেচনায় আনতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এ এর মানটা কত হবে। এর মান দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রথমত আমার যেহেতু এটাকে আমি এসআই একক নিউটনে নিয়েছি, তাহলে এটাকে আমাকে এসআই একক নিউটনে নেওয়া উচিত। তাহলে আমাদের এটা কত হবে, 200 × 10⁻⁴ পার সেন্টিমিটারের জন্য 10⁻², যেহেতু স্কোয়ার আছে তার মানে 10⁻⁴। কিন্তু জুতা আছে কয়টা, জুতা আছে হচ্ছে দুইটা। এটাই হচ্ছে একটু টেকনিকের জায়গা, যে নটর ডেম একটুখানি কোশ্চেনটা ঘুরায় দেয় জাস্ট। তো আমাকে চিন্তা করতে হবে জুতা দুইটা, তার মানে দুইটা জুতার ক্ষেত্রফল হবে ডাবল। তাহলে আমরা বলতে পারি আমাদের এ এর মানটা হচ্ছে 2 × 200 × 10⁻⁴। তাহলে এটার অ্যান্সার কত আসে, এটার অ্যান্সার আসে 11237.5 এত প্যাসকেল, অথবা আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার। যে কোনো একটা একক বের করলেই হলো। প্যাসকেলকে আমরা বসাতে পারি অথবা নিউটন পার মিটার স্কয়ারকেও বসাতে পারি। এককের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা, কেননা একক যদি ঠিক না থাকে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে মার্ক কাটার সম্ভাবনা আছে। আর যেহেতু আমাদের এনডিসির বেশিরভাগ কোশ্চেন গুলোই এখন বর্তমানে শর্টকাট কোশ্চেন আসতেছে, শর্ট কোশ্চেন আসতেছে, তো আমাদের অবশ্যই একক অথবা উত্তর লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের যে নেক্সট কোশ্চেন আছে সেটা বলতেছে একটি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 25 মিটার, এতে 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর কত? একদমই সহজ কোশ্চেন আমাদের। আহ জাস্ট রো ইজিক্যাল টু এম ভাগ ভি, এই সূত্র দিয়েই করা যাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের চাইছে কত, ভর। তাহলে এম ইজিক্যাল টু কি, রো ইন্টু ভি। এখন আমাদের রো কত, পানির রো আমরা জানি, যদি আমরা সবগুলো এসআই এককে নিই, যেহেতু মিটার এসআই একক গুলোই দেওয়া আছে, তাহলে আমরা সবকিছু এসআই এককে নিই। তাহলে সেই অনুসারে আমরা বসাইতে পারি 10⁻³ আমরা জানি কেজি পার মিটার কিউ হচ্ছে রো এর মান, তাহলে 10⁻³ গুণ করে দিলাম। এরপর আমাদের হচ্ছে আয়তন, আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের 25 × 25 × 2, অর্থাৎ মোটামুটি বলা যায় যে নিচের তলার ক্ষেত্রফলটা একটা বর্গাকার আকারে, × 2। তাহলে এটার অ্যান্সার কত আসে, 1.25 × 10⁻²।
6 কেজি। যেহেতু এসআই এককে নিয়েছিলাম, আমার এম এর ভ্যালুটাও বের হবে হচ্ছে এসআই এককে। চলো নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা, অঙ্ক না, এখানে একটা থিওরি কোশ্চেন আছে তিনটা। প্রথমত বলছে যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কত গুণ হয়। গোলীয় দর্পণ তোমার যে কোনো দর্পণই হতে পারে, সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে। আমরা জানি যে ফোকাস দূরত্ব যেটা হয়, ফোকাস দূরত্বের ডাবল হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, তাই না? এ ফিজিক্যাল মানে 2 F = C। তাহলে আমরা আমাদের বলতে হবে ফোকাস দূরত্বটা বক্রতার ব্যাসার্ধের কত গুণ হবে, অর্ধেক, অথবা আমরা বলতে পারি হাফ গুণ। তারপর আমাদের কি বলছে, যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার কত ভাগের এক ভাগকে 1 কেলভিন বলে। তো আমরা আমি জানি না তোমরা আমাদের ক্লাস করছো কিনা, বাট এর আগেও আমরা ক্লাসে বলেছি একটা ক্লাসে, যে আসলে সেলসিয়াস স্কেলেও 100টা ভাগ, কেলভিন স্কেলেও 100টা ভাগ। তো 100টা ভাগ থাকা সত্ত্বেও কেন কেলভিন স্কেলকে নতুন করে আবিষ্কার করা হলো? তো কেলভিন স্কেলের নতুন করে আবিষ্কারের পেছনের গল্পটাই ছিল হচ্ছে পানির ত্রৈধবিন্দু এবং হচ্ছে পরম, আমরা যে বলা হচ্ছে যে সব থেকে ঠান্ডা করা যায় কোন বিন্দুতে, তো সেটা আর কি, সেটাকে মাথায় রেখে কেলভিন স্কেল বানানো হয়েছিল। তো সেখান থেকে আমাদের কেলভিন স্কেলের ভাগটা আসে, এবং আমরা 1 কেলভিন কাকে বলি? আমরা 1 কেলভিন বলি হচ্ছে আমাদের 1/273.16 ভাগের 1 ভাগকে আমরা কি বলি? 1 কেলভিন বলি, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। তাহলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটাই আসলে কত? 273. তাই না? ত্রৈধবিন্দু মানে কি, তিন অবস্থায় একসাথে থাকে, অর্থাৎ জলীয় বাষ্প, বরফ এবং পানি। আমরা দেখি যে পানির উপর দিয়ে কিছুটা ধোঁয়া উঠতেছে, সেটাই হচ্ছে আমাদের জলীয় বাষ্প থাকে। তো সেটার 1/273.16 ভাগের 1 ভাগকে 1 কেলভিন আমাদের বলা হয়। তারপর কি বলছে, বিভব শক্তি বৃদ্ধি করতে হলে বলের আহ, কাজ করতে হয়, ডট 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 দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তো তার আগে আসো আমরা একটুখানি কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক বলে রাখি আর কি তোমাদের কাছে। একটা জিনিস তো জানো যে আমাদের কাজের এককও হচ্ছে জুল, আবার শক্তির এককও জুল। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো না কোনো সম্পর্ক তো একটা আছে। তো আমি এর আগেও আমার একটা ক্লাসে আমি বলছি যে দেখো, কাজ আসলে আর কিছুই না, রূপান্তরিত শক্তিটাই হচ্ছে কাজ। বোঝার চেষ্টা করো, রূপান্তরিত শক্তিটাই হচ্ছে কাজ, অর্থাৎ যতটুকু শক্তির রূপান্তর ঘটবে সেটাই হচ্ছে কাজ। ধরো কোন একটা বস্তু আছে, সেই বস্তুটা ভূমিতে ছিল, এই যে আমার ভূমিতে, আমরা একটু মোটা করে নিই। হ্যাঁ, এই হচ্ছে আমার ভূমিতে ছিল একটা বস্তু। তো সেই বস্তুকে তুমি এই সাইটে উঠাইলা। আচ্ছা, আমরা উঠালাম। তাহলে এই যে যে এই হাইটে ওঠানোর জন্য নিশ্চয়ই আমাকে কিছু একটা শক্তি মানে শক্তি ক্ষয় করতে হয়েছে, অথবা আমাকে কাজ করতে হয়েছে। এই যে আমরা শক্তি ক্ষয় বলছি, আসলে শক্তি ক্ষয় না, আমরা মেনলি শক্তির রূপান্তর ঘটিয়েছি, রাইট? অর্থাৎ আমার কাছে কিছু নিজস্ব দৈহিক শক্তি ছিল, কিছু ক্যালোরি আমাকে খরচ করতে হচ্ছে সেই দৈহিক শক্তি থেকে। তো সেই দৈহিক শক্তিকে আমি যখন খরচ করছি, তখন এই বস্তুটাকে আমি আস্তে 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 উপরে উঠাই নিয়ে যাচ্ছি। তাহলে এতটুকু উঠাই নিয়ে যাওয়ার জন্য আমার নিজের দেহের যে ক্যালোরি খরচ হয়েছে না, তো সেই ক্যালোরি খরচের পরিমাণটাই, অথবা আমার দৈহিক শক্তিটাই আসলে কি শক্তি মানে রূপে এই বস্তুটার মধ্যে জড়ো হয়েছে, আমার এই শক্তি মানে এই বস্তুর মধ্যে আমার বিভব শক্তি রূপে আমার জমা হয়েছে। তার মানে আমার দেহের দৈহিক শক্তি যতটুকু রূপান্তরিত হয়েছে আমাদের যান্ত্রিক শক্তি রূপে, সেটাকেই আমরা কিন্তু আমার দ্বারা কাজকে বোঝাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে কাজের সাথে আসলে শক্তির সম্পর্কের জায়গাটাই হচ্ছে এটা, যে কোনো সময় বল প্রয়োগ করার সময় যখনই আমার কোন একটা শক্তির রূপান্তর ঘটে, তো যেই মেশিন অথবা যেই বস্তু অথবা যেই ব্যক্তি ওই রূপান্তরটা ঘটাচ্ছে, তার যদি শক্তি খরচ হয়, তাহলে সেই শক্তি খরচের পরিমাণ বা শক্তি রূপান্তরের পরিমাণটাকে আমরা আসলে কাজ বলে বুঝছি। এখন আমাদের বলছে যে শক্তির যদি বিভব শক্তির পরিবর্তন ঘটাতে হয় বা বিভব শক্তির বৃদ্ধি করাতে হয়, তাহলে আসলে আমাদের কি কাজ করতে হবে। দেখো, এই বস্তুকে যখনই আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে না, এবং এই কাজটা করতে হচ্ছে কার বিরুদ্ধে? প্রথমত তো একটা বল আমি প্রয়োগ করছি, আরেকটা বল কিন্তু এখানে এক্সিস্টেন্স থাকে। বল কখনো সিঙ্গেললি কাজ করতে পারে না, বল অবশ্যই কোনো জেনারেট করবে অথবা কোনো বলের বিরুদ্ধে তৈরি হবে। দেখো, এই বস্তুটা যখন এখানে আসে, এই বস্তুর মধ্যে অথবা উপরে উঠতেছে, সেইখানে একটা বস্তুর ভেতরে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে অভিকর্ষজ বল, আর একটা হচ্ছে আমার দ্বারা কৃত বল।
অকৃত কাজের বল, অর্থাৎ আমি যে উপরের দিকে ঠেলছি, তাহলে আমার দ্বারা প্রয়োগকৃত বল হচ্ছে আরেকটা। তাহলে অবশ্যই অবশ্যই আমার দ্বারা প্রয়োগকৃত বলটাই কিন্তু তার মধ্যে বিভব শক্তি রূপে জেনারেট করতেছে, এই কারণে কেননা সেখানে কিন্তু অভিকর্ষজ বল আছে। তুমি চিন্তা করো, যেখানে অভিকর্ষজ বল নাই, মহাশূন্যে অথবা ভূমিতে, একই ভূমির জায়গায়, অর্থাৎ এখান থেকে এখানে আমি যদি নিয়ে যাই কোনো বস্তুকে স্থানান্তর করি, তাহলে কি আমার দ্বারা কোনো কাজ হবে, অথবা এই বস্তুর মধ্যে কি বিভব শক্তির পরিবর্তন হবে? হবে না। তাহলে কোন একটা এক্সিস্টেন্স ফোর্স থাকার পরে আমি যদি সেখানে শক্তি রূপান্তর করি, অথবা তখনই কাজ হবে যখন সেখানে একটা এক্সিস্টেন্স ফোর্স অলরেডি মানে রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমার যদি এক্সিস্টেন্স ফোর্সে, তাইলে আমাদের কি করতে হচ্ছে, বিপরীতে কাজ করতে হচ্ছে। যখনই আমি এই এক্সিস্টেন্স ও এক্সিস্টেন্স তোমার অভিকর্ষ বলের বিপরীতে বস্তুটাকে নির্দিষ্ট একটা হাইটে তুলছি, তখন তার মধ্যে বিভব শক্তি জেনারেট করতেছে। তাহলে বিভব শক্তির জেনারেট করাটা আসলে কি হচ্ছে, কোন একটা এক্সিস্টেন্স ফোর্সের বিরুদ্ধে কাজ করাকেই বোঝাচ্ছে। তাহলে এই জায়গায় আমাদের উত্তর কি হবে, যদি আমাকে বিভব শক্তি বৃদ্ধি করতে হয়, তাহলে অবশ্যই এখানে আসলে দেওয়া উচিত ছিল যে কোন বল। ঠিক আছে। তো যেহেতু দেয়াই নাই, যে আমার দ্বারা প্রয়োগকৃত বল নাকি আসলে যেটা এক্সিস্ট করতেছে অলরেডি সেই ফোর্স। তো আমরা ধরেই নিচ্ছি যে আমার দ্বারা কৃত বল না, তো এক্সিস্টিং ফোর্স, তাহলে সেই এক্সিস্টিং ফোর্সের বিপরীতে আমাকে কাজ করতে হবে। তাহলে এটার উত্তর কি হবে, বিপরীতে। আচ্ছা, আশা করি আমি বোঝাতে পারছি। জিনিসটা আসলে একটুখানি কমপ্লেক্স, বাট আমাদের কাজের পজিটিভ নেগেটিভ কিভাবে হয়, কেন পজিটিভ কাজ বলি, কেন নেগেটিভ কাজ বলি, বিভব শক্তির কখন বৃদ্ধি ঘটে, গতি শক্তির কখন বৃদ্ধি করে, এটা আসলে ফিজিক্যালি এইভাবেই চিন্তা করতে হবে। যে ফোর্স কখনো একা কাজ করতে পারতেছে না, ফোর্সের সময় অবশ্যই দুইটা বল একসাথে কাজ করে। একটা বল যেই ফোর্সের বিরুদ্ধে আমি কাজ করতেছি, আরেকটা বল যেই বলটা সেটাকে রেজিস্ট করার চেষ্টা করতেছে। এবং আমরা দেখছিলাম যে বলের সবসময় দুইটা রূপ আছে, তাই না? একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আরেকটা হচ্ছে প্রয়োগকৃত বল। তো বল সবসময় দ্বৈত ভাবেই কাজ করে, কাজও সবসময় দ্বৈত ভাবেই কাজ করে, অর্থাৎ কারোর দ্বারা ধনাত্মক কাজ হয়, কারোর দ্বারা ঋণাত্মক কাজ হয়। আমি যখন কোন একটা বস্তুকে ভূমি থেকে একটা হাইটে উঠাচ্ছি, তখন এই বস্তুটার আমার প্রয়োগকৃত বলের যদি কথা বলি, তাহলে আমার প্রয়োগকৃত বল দ্বারা এটা হচ্ছে পজিটিভ কাজ। আবার যদি আমি এটা চিন্তা করি যে এই বস্তুটার উপর আরেকটা বল কাজ করছিল, সেটা হচ্ছে অভিকর্ষজ বল, তাহলে অভিকর্ষজ বল তার স্মরণ ঘটানোর চেষ্টা করছিল নিচে, কিন্তু সামহাও সেটা উপরে চলে আসছে বাহ্যিক কোনো বলের কারণে। তাহলে অভিকর্ষজ বল দ্বারা কিন্তু কৃত কাজটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের যখন ফোর্সের কথাও চিন্তা করি, ফোর্সের দিক থেকেও আমার দ্বারা যেই ফোর্স আমি প্রয়োগ করতেছি সেটা উপরের দিকে, কিন্তু অভিকর্ষজ বল অলরেডি নিচের দিকে কাজ করতে হচ্ছে, কাজ করতেছে। এবং অভিকর্ষজ বল আছে বলেই আমার বল দ্বারা প্রয়োগকৃত যে বলটা আমি প্রয়োগ করতেছি, সেই বলটার কারণে সেই বস্তুর মধ্যে কি করতেছে, আমার বিভব শক্তি জেনারেট করতেছে। তাহলে অবশ্যই অবশ্যই এক্সিস্টিং ফোর্সের বিপরীতে আমাকে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ আমাদের কোনো বিস্তারিত ক্লাস হলে এর উপরে আমরা বিস্তারিতভাবে একটু বোঝার চেষ্টা করব। আমাদের নেক্সট যে প্রশ্নটা, যেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা ম্যাক্সিমাম গাইড এবং বইতে ভুল দেওয়া, এটার উত্তর, সেটা হচ্ছে পীড়ন কাকে বলে। তোমাকে বুঝতে হবে পীড়ন মানে কখনোই একক ক্ষেত্রফলের উপর প্রয়োগকৃত বল না, এটাকে বলে হচ্ছে চাপ। এবং এক্স্যাক্টলি চাপ এবং পীড়নের মধ্যে, চাপ এবং পীড়নের মধ্যে অনেক বড় পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে। চাপ এবং পীড়ন কখনোই সেম জিনিস না। পীড়ন মানে হচ্ছে আমাদের কি, স্ট্রেস। এবং এই স্ট্রেস আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বো অথবা আরেকটু বড় ক্লাসে পড়বো, আমরা দেখবো যে ভলিউমেট্রিক স্ট্রেস আছে, শেয়ার স্ট্রেস আছে, ঠিক আছে, তারপর কম্প্রেসিভ স্ট্রেস আছে, অনেক ধরনের টেনশন ফোর্স আছে। তো স্ট্রেস অনেক ধরনের তখন হতে পারে। তো স্ট্রেস জিনিসটা কি তাইলে, চাপ এবং স্ট্রেসের মধ্যে বহুত পার্থক্য, চাপ এবং পীড়নের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তার মানে পীড়ন কখনোই একক ক্ষেত্রফলের উপরে প্রয়োগকৃত বল না, এতটুকু মনে রাখতে হবে, যেটা আসলে চাপের সংজ্ঞা। তাহলে আসো আমরা এখন আলোচনা করি যে পীড়নের তাহলে সংজ্ঞাটা কি। দেখো বলেছে, বস্তুর ভেতর, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ পীড়ন কোনো এক্সটার্নাল ফোর্স না, পীড়ন হচ্ছে একটা বস্তুর ইন্টারনাল ফোর্স। এই এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্সের মধ্যে অনেক বড় তফাৎ আছে। যখন আমরা ঘর্ষণ পড়ব অথবা নিউটনিয়ান বলবিদ্যা পড়ব, তখন একটা মোস্ট কমন
আমাদের যে মিস্টেকটা থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সকে ইন্টারনাল ফোর্স হিসেবে ধরা, আর ইন্টারনাল ফোর্সকে এক্সটার্নাল ফোর্স হিসেবে ধরা। তো এই দুইটার মধ্যে পার্থক্য ইনশাল্লাহ আমার সামনে ভিডিও লেকচার আসছে সম্পূর্ণ, আমি মোটামুটি এক অধ্যায়কে 10 ঘন্টায় ভাগ করে পড়াবো। তো তখন আমরা একদম বেসিক থেকে ক্লাস 9-10 থেকে কিভাবে বেসিক ফিজিক্স পড়তে হয় তার মধ্যে আমরা ইনশাল্লাহ এটা অবশ্যই অবশ্যই আলোচনা করব। দেখো, তার মানে আমরা বুঝতে পারছি এটা বস্তুর ইন্টারনাল ফোর্স, এতটুকু এখন মনে রাখলেই হবে। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রভূত ও প্রতিরোধী বলকে পীড়ন বল বলে, অর্থাৎ পীড়ন হবে হচ্ছে প্রতিরোধী বলের। তাহলে এইটাকে একটু আমরা কল্পনা করি, যেটা হচ্ছে আমাদের একটা কিউব, এই কিউবের উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম। ঠিক আছে, আমরা অন্য কালার নিই তাহলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে। তো এই যে এই কিউবের উপরে আমরা একটা ধরো বল প্রয়োগ করলাম, সেই বলটা হচ্ছে এফ। যখনই এই বস্তুটাকে আমরা কোনো একটা বল প্রয়োগ করি, তখন এই বল লম্বভাবে একটা নর্মাল ফোর্স অথবা আমরা প্রতিরোধী ফোর্স যেটাই বলি না কেন, এন তার বিপরীতে প্রয়োগ করে। এবং সেটা কেন প্রয়োগ করে? যেন তার অবস্থার বিকৃতি না ঘটে, তার স্মরণ না ঘটে, সে রেজিস্ট করার চেষ্টা করে। তো রেজিস্টিং ফোর্সটাকেই আমরা, সেই রেজিস্টিং ফোর্স পার পার ইউনিট এরিয়ায় সেই রেজিস্ট্যান্স ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে পীড়ন। তাহলে আমরা কি বলছি, যে যখন কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, সেই বস্তুটাও আমাদের উপরে একটা রেজিস্টিং ফোর্স প্রয়োগ করে বা প্রতিরোধী বল প্রয়োগ করে। তো একক ক্ষেত্রফলে সেই প্রতিরোধী বলের পরিমাণটা হচ্ছে আমাদের কি কি বলবো, পীড়ন বলবো। একটু বোঝার চেষ্টা করো চাপ এবং পীড়নের মধ্যে সম্পর্কটা কি। দেখো ভাইয়া, আমাদের বালুতে যদি আমরা হাঁটি, এটাকে ধরে নিলাম বালুময় একটা রাস্তা, লিখে রাখি, বালুময় একটা রাস্তা। তো এই বালুময় একটা রাস্তার উপর দিয়ে তুমি হাঁটছো, তাহলে স্বাভাবিক মাটি বা কংক্রিটের রাস্তা থেকে হাঁটা কঠিন হবে, তাই না? তো ধরো তুমি এখানে হাঁটছো, এখানে তুমি দাঁড়ায় আছো, তাহলে মাটিটা কি একটু দেবে যাবে। তো দেবে যাওয়ার আগে তুমি চিন্তা করো, তুমি যদি একটা মানুষ হও 500 নিউটনের, ধরে নিলাম তুমি একটা মানুষ হচ্ছে 500 নিউটনের, তো তাহলে তুমি মাটিতে যদি বল প্রয়োগ করো, আর এটা ধরো 1 মিটার স্কোয়ার তোমার হচ্ছে পা, বিশাল বড় পা, ঠিক আছে ধরে নিলাম, তো হাতির পা। তো সেখানে তোমার তাহলে চাপের পরিমাণ কত হবে? অবভিয়াসলি পি ইজিক্যাল টু এফ ভাগ এ, তার মানে 500 নিউটন পার মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি চিন্তা করো যে তোমার পীড়ন কত হবে, দেখো তুমি 500 নিউটন মাটিতে বল প্রয়োগ করলেও মাটি কিন্তু রেজিস্টিং ফোর্স কখনোই 500 নিউটন প্রয়োগ করতে পারে না, কেননা মাটির রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক কম। এই কারণেই বালুর রেজিস্টিং ক্ষমতা অনেক কম, এই কারণেই বালু দেবে যায়। তাহলে বালু কিন্তু 500 না, ধরো 300 নিউটন প্রয়োগ করবে। তো 300 নিউটন যদি প্রয়োগ করে, তাহলে কিন্তু আমার স্ট্রেসের পরিমাণ 300 ভাগ 1 মিটার স্কোয়ার, অথবা 300 নিউটন মিটার স্কোয়ার হবে, পার মিটার স্কোয়ার হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে হয়তোবা ফুল রেজিস্টিং কোনো বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তুমি স্ট্রেস আর আহ, চাপ প্রেসারের পরিমাণ সেম পাচ্ছ, কিন্তু যদি সেটা পূর্ণ স্থিতিস্থাপক না হয়, তাহলে অবশ্যই অবশ্যই চাপ এবং পীড়ন কখনোই সেম হবে না। এবং এই কারণেই আমরা পীড়নকে আলাদাভাবে ডিফাইন করি। এবং পীড়ন মানে আমরা তাহলে কি বুঝলাম? পীড়ন মানে আমরা বুঝলাম যে অবশ্যই অবশ্যই সেখানে কি হবে, প্রতিরোধী একটা বল থাকবে, তাই না? তাহলে সেই প্রতিরোধী বলটা পার ইউনিট এরিয়াতে যেই পরিমাণ কাজ করবে, যেই পরিমাণ বল প্রয়োগ করবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পীড়ন। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে পীড়ন কি, বইয়ে যেই সংজ্ঞায় থাক, গাইডে যেই সংজ্ঞায় থাক, অবশ্যই সেটা ভুল, 100% সেটা তুমি ভুল। মনে রাখবা যে বস্তুর ভেতরে যে ইন্টারনাল ফোর্স কাজ করতেছে, ঠিক আছে, তার মানে বস্তুর ভেতরে একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এই প্রতিরোধী বলকে বলা হবে পীড়ন। এবং নটর ডেম ভর্তি প্রস্তুতিতেও তোমাকে যদি জিজ্ঞেস করে পীড়ন, আর তুমি যদি লিখে আসো যে একক ক্ষেত্রফলের উপর প্রয়োগকৃত বল পীড়ন, তাহলে অবশ্যই সেটা ভুল হবে। কেননা পীড়ন মানে হচ্ছে প্রতিরোধী বল, এবং সেটা অবশ্যই একটা বস্তুর ইন্টারনাল ফোর্স, অর্থাৎ বস্তুটা বাইরে কাউকে প্রয়োগ করবে, নট বস্তুর উপর প্রয়োগ করা হবে। তো এতটুকুই ছিল, আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারগুলোতে আরো ডিটেলস আলোচনা করব এবং আরো ডিটেলস পড়াশোনা করব। এবং আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো যে এনডিসির কোশ্চেনগুলো সবসময় ট্রিকি হয়। অনেকে বলে যে না, এনডিসির কোশ্চেন আসলে বই পড়লেই হয়ে যায়, কথা সঠিক, এনডিসির প্রশ্ন বই পড়লেই হয়ে যায়, কোনো এক্সট্রা বই পড়ার দরকার নাই। কিন্তু বইয়ের যে টপিক আছে সেটাকে ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা থাকা
বা সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা থাকাটা খুব নেসেসারি। তো আমি যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডের এবং আমিও এক্সেপশনাল জিনিসপত্র চিন্তা করতে পছন্দ করি, তো আশা করছি যে তোমাদের সাথে আমাদের যে যাত্রা হবে সেটা অনেক বেশি মজার হবে এবং তোমরাও বেশ কিছু জিনিস শিখতে পারবা। আমিও আমার জ্ঞানের মধ্যে যতটুকু যা আছে সেটা তোমাকে শেখানোর চেষ্টা করবো। আর কোনো লেকচার যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। নাম্বার টু, তোমরা যদি এই জাতীয় আরো লেকচার চাও, আমি জানি না যে তোমরা চাও কিনা, সো তোমরা যদি চাও তাহলে আমি লেকচারগুলো আনার চেষ্টা করব। সো অবশ্যই কমেন্ট করে এই জিনিসটা আমাকে একটুখানি ইনফর্ম করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।